নমস্কার। আজ আজকে শুরু করতে চলেছি আপার প্রাইমারি টেট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত বুকগুলো আছে তার সোশ্যাল স্টাডিজের জিওগ্রাফি পার্টটা। তোমরা ভালো করে মন দিয়ে ক্লাসটা দেখো। আহ, আশা করছি ভালো লাগবে। চলো শুরু করা যাক। আকাশ ভরা সূর্য তারা, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার 6-এর। এক্ষেত্রে যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো আমাদের শুধুমাত্র নোট ডাউন করতে হবে। প্রথমেই চলে আসি, প্রথমে কি লেখা আছে না। এখানে দেখো উপরে দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোকবিন্দু হলো জ্যোতিষ্ক। কোটি কোটি জ্যোতিষ্ক, গ্রহ উপগ্রহ, নক্ষত্র, গ্রহণপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি রয়েছে অসীম শূন্যস্থানে। এই সমস্ত কিছু নিয়েই হলো মহাবিশ্ব। এরপর শুরু করা যায় যে মহাবিশ্ব, এই ইউনিভার্সের সৃষ্টি কিভাবে হয়েছে। বিভিন্ন রকমের বিভিন্ন জন থিওরি দিয়েছে। এই থিওরির মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মডার্ন থিওরি যাকে বলবো সেটা হচ্ছে জর্জ ল্যামেত্রি। 1927 কত 1927 জর্জ ল্যামেত্রি একটা থিওরি দিয়েছিল। সেই থিওরিটির নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। কত সালে আমরা জানলাম? 1927। কে দিয়েছিল? জর্জ ল্যামেত্রি। তো এই 1927 সালে যে জর্জ ল্যামেত্রি যে বিগ ব্যাং থিওরি দিয়েছিল, সেই বিগ ব্যাং থিওরিতে বলেছিল যে এই ক্রমশ আমরা যে একটা ছোট্ট বিন্দু কণার থেকে আমরা ক্রমশ কি হচ্ছি, প্রসারিত হচ্ছি। আর এই ঘটনাটা ঘটেছে আজ থেকে কত বছর আগে? 13.7 বিলিয়ন ইয়ার আগে। এইখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে 1400 কোটি বছর কি করা আছে, দেওয়া আছে 1400 কোটি বছর আগে। যে 13.7 বিলিয়ন, এই 13.7 বিলিয়ন, এই 13.7 বিলিয়নকে যদি আমরা মোটা অক্ষরে বলতে থাকি তাহলে কত হবে? 1370 কোটি বছর আগে। 1370 কোটি বছর আগে। তো 1370 কোটি বছর আগে আজ থেকে কি হয়েছিল, যে এই ইউনিভার্সের সৃষ্টি হয়েছে। তো এই ইউনিভার্সের সৃষ্টির পরে পরবর্তীকালে কিভাবে এই সোলার সিস্টেম এবং অন্যান্য যে সমস্ত গ্যালাক্সি, সেই গ্যালাক্সিগুলো কিভাবে এসছে সে সম্পর্কে পুরো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হচ্ছে। নেক্সট পার্ট হচ্ছে হোয়াট ইজ নিহারিকা। মহাবিশ্বের সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নিহারিকা। তাহলে মহাবিশ্বের সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাস মহাজাগতিক মেঘ তৈরি হয়েছে। এই মেঘ, যে মহাজাগতিক মেঘ, এই মেঘটাকে কি বলবো? নেবুলা বলবো। আর এই নিহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয়। মহাবিশ্বের সৃষ্টির সময় প্রায় 10 লক্ষ বছর ধরে গ্যাসীয় পদার্থ জমাট বাঁধতে শুরু করে। কত বছর আগে? দেখো, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। মহাবিশ্বের সৃষ্টির প্রায় কত বছর আগে? 10 লক্ষ। কত বছর আগে? 10 লক্ষ বছর আগে। তো এই সিম্পলি যে জিনিসটা রয়েছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে এ কত বছর আগে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করেছিল। এইখান থেকে ছোট ছোট প্রশ্ন আসতে পারে। নেক্সট, এরপর ছায়াপথ কি? লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটা ছায়াপথ তৈরি হয়। এরপর ধরে নাও যে ইউনিভার্স, মানে এই ইউনিভার্সটা কিভাবে সৃষ্টি হয়েছে, ইউনিভার্স কেমন কিভাবে সৃষ্টি হয়েছে না। ইউনিভার্স ধরতে পারো 100 বিলিয়ন, মানে 100 বিলিয়ন গ্যালাক্সি নিয়ে তৈরি হচ্ছে ইউনিভার্স। এই গ্যালাক্সি আবার কি না, এই গ্যালাক্সির এই গ্যালাক্সির এক একটা গ্যালাক্সিতে 100 বিলিয়ন স্টার আছে। 100 বিলিয়ন বলে 1 বিলিয়ন ইজ ইকুয়াল টু 100 ক্রোর। তো 100 বিলিয়ন মানে হচ্ছে, গুণ করে নাও, 1000 ক্রোর। তো এই 1000 ক্রোর স্টার মিলে তৈরি হচ্ছে এক একটা গ্যালাক্সি। এই গ্যালাক্সি গুলোর মধ্যে সবচেয়ে আমাদের কাছের গ্যালাক্সি কি? মানে সোলার সিস্টেম তো একটা গ্যালাক্সি, সোলার সিস্টেম একটা গ্যালাক্সির মধ্যে রয়েছে। সেই গ্যালাক্সিটার নাম কি? আমরা যে সোলার সিস্টেমে থাকি সেটা একটা গ্যালাক্সির আন্ডারে থাকে। সেই গ্যালাক্সি নাম কি? মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। এখানে দেখো লেখা আছে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। তো মিল্কি ওয়ে বা আকাশগঙ্গার সবচেয়ে কাছের যে গ্যালাক্সি, সেই গ্যালাক্সিটার নাম কি? সেই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। কি নাম? অ্যান্ড্রো অ্যান্ড্রোমেডা। এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি হচ্ছে সবচেয়ে কাছের গ্যালাক্সি, হচ্ছে আমাদের মিল্কি ওয়ের গ্যালাক্সি। এরপর তোমরা মনে এটা চিন্তা, মানে ধারণা আসতে পারে যে এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিটা কত দূরে। এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিটা হচ্ছে 2.2 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে, মানে লাইট ইয়ার্স দূরে, মানে 2.2 আলোক বর্ষ দূরে হচ্ছে আমাদের এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিটা রয়েছে। এরপর এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিটা আমাদের যে মন্দাকিনী বা আকাশগঙ্গা, এই আকাশগঙ্গার যে মিল্কি ওয়ে বা অনেকে ওইটার নাম আছে মন্দাকিনী, কোনো 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 বই আছে আকাশগঙ্গা,
মিল্কি ওয়ে। এর অনেক অনেক নাম আছে, সেই অনেক অনেক নামের মধ্যে এই তিনটে নাম সবচেয়ে পপুলার। এক হচ্ছে আকাশগঙ্গা, দুই হচ্ছে মিল্কি ওয়ে, তিন হচ্ছে মন্দাকিনী। এই এই মন্দাকিনী বা আকাশগঙ্গা বা যাই মিল্কি ওয়ে যাই বলো না কেন, এর শেপটা কেমন? এর শেপ হচ্ছে স্পাইরাল শেপ। এর শেপ কেমন? স্পাইরাল শেপ। আর এই গ্রুপ অফ স্টার, মানে এই যে অনেকগুলো মিলে যে নক্ষত্র মিলে যে আমরা কি বলবো মিল্কি ওয়েটা সৃষ্টি হয়েছে, সেই মিল্কি ওয়েটা কি বলবো একটা গ্যালাক্সি বলবো। নেক্সট, নক্ষত্রগুলো কেমন? নক্ষত্র আকাশ ভরা তারাগুলো, আমরা তারা দেখতে থাকি না, আকাশে অনেক তারা রয়েছে। এই তারাগুলো কি? এই তারাগুলো কিভাবে তৈরি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা প্রথমে এত কিছু জানার চেষ্টা করছি, কিন্তু এটা এটা ভেবে রাখতে হবে যে আমাদের কোন জিনিসটা পড়বে। এখান থেকে তো এত কিছু জিনিস পড়বে না। দেখো, এরপর দেখো, এখানে লেখা আছে আহ তারারা আছে আলোকবর্ষ দূরে। তারারা কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে। সূর্যের পরে আমাদের সব থেকে কাছের তারা হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরি। তাহলে আমাদের সবচেয়ে কাছের তারা কত, কি নাম? প্রক্সিমা সেঞ্চুরি। এই প্রক্সিমা সেঞ্চুরি কত কত দূরে আছে? প্রক্সিমা সেঞ্চুরি আছে ধরতে পারো 4 পয়েন্ট, কত দূরে আছে? 4.3 লাইট ইয়ার্স অ্যাগো। 3 লাইট ইয়ার্স, 3 লাইট ইয়ার্স অ্যাওয়ে আছে। কত দূরে আছে? 3 লাইট ইয়ার্স অ্যাওয়ে আছে। তো এই 4.3 লাইট ইয়ার্স অ্যাওয়ে আমরা দূরে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কাছে তার, সেটা হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরি। ওকে, নাও এখানে কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে কত? 4.2। কত লেখা আছে? 4.2 আলোকবর্ষ দূরে। আমি কত লিখলাম? 4.3। দেখো, তোমাদের সবসময় মনে রাখতে হবে যে কখনো কখনো যে এক্সাক্ট যে নাম্বার যেটা তোমরা পড়বে, সেটা তোমাদের ডাইরেক্ট আসবে না। কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট আসবে, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের আশেপাশের অংশ দেবে। নেক্সট, নক্ষত্রমণ্ডল কি? কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এইরকম এক একটা তারার ঝাঁককে বলে নক্ষত্রমণ্ডল বা কনস্টেলেশন। এই সম্পর্কে কত রূপকথা কাহিনী ভেবেছে মানুষ। উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা, তাকে আমরা কি বলবো? সপ্তর্ষি। তাহলে উত্তর আকাশে কি দেখতে পাচ্ছি আমরা? সপ্তর্ষি। আকাশে অন্য দিকে আছে ইংরেজি এম অক্ষরের মতো ক্যাসিওপিয়া। দেখো এইখানে এই জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে তোমাদেরকে যদি কোনো কোশ্চেনে দিয়ে দেওয়া হয় যে এম অক্ষরের মতো যে নক্ষত্রমণ্ডল বা কনস্টেলেশন আছে, সেটার নাম কি? তোমাদেরকে দিয়ে দিল, ধরে নিল উৎসা মেজর দিয়ে দিল, ক্যানিস মেজর দিয়ে দিল, ক্যাসিওপিয়া দিয়ে দিল এবং সপ্তর্ষি মণ্ডল দিয়ে দিল। সেক্ষেত্রে আমাদেরকে চুজ করতে হবে কি? না, ক্যাসিওপিয়া। কি চুজ করতে হবে আমাদের? ক্যাসিওপিয়া। এবং পুষ চিহ্নের মতন সেটাকে আমরা কি বলবো? বকমণ্ডল। না, এরপরে আমাদেরকে দেখতে হবে শুধুমাত্র কি এই কনস্টেলেশন গুলোই কি আছে, না আরো অনেক কনস্টেলেশন আছে। দেখো, আমি কিছুক্ষণ আগে আর একটা কনস্টেলেশনের কথা উল্লেখ করলাম, সেটা হচ্ছে উরসা মেজর। এই উরসা মেজরকে মানে আরো একটা নাম হিসাবে দেখা হয়, সেটা হচ্ছে গ্রেট বিয়ার। উরসা মেজরকে আমরা আমরা কি বলে থাকি? গ্রেট বিয়ার। গ্রেট বিয়ার। এই যে নামগুলো বলছি, সেগুলো তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। নেক্সট হচ্ছে ক্যানিস মেজর। এই ক্যানিস মেজরকে আমরা কি বলবো? ক্যানিস মেজর হচ্ছে একটা কনস্টেলেশন। এই ক্যানিস মেজরকে আমরা কি বলবো? বলবো হচ্ছে দ্য গ্রেট ডগ। কি বলবো? দ্য গ্রেট, গ্রেট, জিআরই, এটি গ্রেট ডগ। তো এই ক্যানিস মেজরকে আমরা কি বলবো? গ্রেট ডগ। নেক্সট আরো একটা কনস্টেলেশন আছে, যেগুলো ইম্পর্টেন্ট কনস্টেলেশন, সেগুলো আমি বলে দিচ্ছি। এরপরে আছে টরাস। এই টরাস তোমরা অতি পরিচিত। এই টরাসকে আমরা দ্য বুল বলে থাকি। কি বলে থাকি? দ্য বুল। টরাসকে আমরা কি বলে থাকি? দ্য বুল। বুল। তাহলে আমরা কি কি নাম করলাম? উৎসা মেজর, যেটাকে আমরা কি বলবো? দ্য গ্রেট বিয়ার। ক্যানিস মেজর, তাকে আমরা কি বলবো? দ্য গ্রেট ডগ। আর হচ্ছে আর একটা কি বললাম? দ্য বুল, সেটা কি নামে পরিচিত? দ্য বুল হচ্ছে টরাস নামে পরিচিত। এটা হচ্ছে আমরা গেল কনস্টেলেশন। নেক্সট পার্টে আসছি। নেক্সট পার্ট বলতে এখানে দেখো কিছু টেলিস্কোপের দিয়ে পরে সেই কনস্টেলেশন গুলোকে যে আমরা দেখতে পাচ্ছি, সেই অবজারভেটরি দিয়ে দেখি, টেলিস্কোপ দিয়ে, সেই জিনিসগুলো এখানে তুলে দেওয়া হয়েছে। এবং কিছু জিনিস এখানে আলোচনা করেছে। খালি চোখে মাত্র 6000-এর মতো তারা দেখা যায়।
ভালো করে লক্ষ্য করলে হয়তো সাদা মেঘের মতো আকাশগঙ্গা ছায়াপথে দেখতে পাবে। এই দেখো আকাশগঙ্গা সাধারণত না, যখন পরিষ্কার আকাশ থাকে, সাধারণত এটা তুমি রাত্রি 3টের দিকে করে যদি আকাশের দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যে একটা মিল্কি ওয়ে টাইপের রয়েছে। সেই মিল্কি ওয়ে আকাশগঙ্গাকে তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে যদি পরিষ্কার আকাশ থাকে। এগুলো সাধারণত পাহাড়ি অঞ্চলে সবচেয়ে ভালো লক্ষ্য করা যায়। ধ্রুবতারা আর সপ্তর্ষি মণ্ডলকে দেখতে তো দেখতে পাবে। উত্তর আকাশে উজ্জ্বল তারা হচ্ছে ধ্রুবতারা। তাহলে আমাদের ধ্রুবতারা কোন আকাশে লক্ষ্য করা যায়? উত্তর আকাশে। এটা একটা গুরুত্বপূর্ণ। বহুকাল ধরে ধ্রুবতারা দেখতে রাত্রি বেলায় নাবিকরা অভিযাত্রী উত্তর দিক দিয়ে ঠিক করতো। শীতকালে হলে পরিষ্কার রাতে আকাশে খুব সহজেই চোখে পড়বে কালপুরুষ, কৃত্তিকা অথবা অন্যান্য নক্ষত্রমণ্ডল। দেখো আরো কতগুলো নক্ষত্রমণ্ডলের নাম এলো, সেটা হচ্ছে কালপুরুষ, কৃত্তিকা। আমি কি কি নাম করলাম? উৎসা মেজর। তো উৎসা মেজরকে আমরা কি বলবো? দ্য গ্রেট, না গ্রেট বিয়ার। আর ক্যানিস মেজরকে বলবো দ্য গ্রেট ডগ। আর আমরা কি বলবো? দ্য বুলকে কি বলবো? দ্য বুলকে বলবো আমরা টর্চ। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট, আমরা কোন আকাশে ধ্রুবতারা দেখতে পাই? উত্তর আকাশে ধ্রুবতারা দেখতে পাই। এরপর হচ্ছে সৌরজগৎ বা সৌর পরিবার। দেখো সৌরজগৎ, সৌর পরিবার, এই সৌরজগতের সৃষ্টি কিভাবে হয়েছে বা সৌরজগৎ কত সালে আগে সৃষ্টি হয়েছে। দেখো প্রথমে লেখা আছে 460 কোটি বছর আগে, অর্থাৎ 4.6 বিলিয়ন ইয়ার আগো। দেখো আমি এখানে এই ধরনের ইউজ করছি, বিলিয়ন ইয়ার আগো। কেন আমি এই জিনিসগুলো বলছি? ধরে নাও 460 কোটি বছরটা তোমাদের দিল না, তোমাদের অপশনে দিল 4.6 বিলিয়ন ইয়ার। তখন কি করবে? লিখবে না, ছেড়ে চলে আসবে বিলিয়ন ইয়ার। তো এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। তো সোলার সিস্টেম বা সৌর পরিবার, আমাদের এই সৌর পরিবার কিভাবে এলো বা সৌর পরিবার কোথা থেকে সৃষ্টি হলো, এত কিছু জানবো এখন। অনেক বেশি কিছু জানা আছে। সৌর পরিবার বলতে কি বোঝো, সৌর পরিবার কিভাবে হলো, সেই সমস্ত কিছু জানতে হবে। দেখো মহাশূন্যে 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। এর অনেক থিওরি আছে, আমরা অত থিওরির দিকে যাব না, কারণ কি 6 to 8 সেকশনের জন্য কোনো থিওরি জাতীয় এগুলো আসে না। না হলে অনেক রকমের থিওরি আছে, সেগুলো হচ্ছে কান্টের নেবুলা হাইপোথিসিস আছে ল্যাপ্লাসের, তারপর হচ্ছে গ্যাসিয়াস হাইপোথিসিস আছে কান্টের, এবং আরো অন্যান্য থিওরি আছে। তাদের মধ্যে হচ্ছে বিগ ব্যাং থিওরি, যেটা প্রথমেই আমরা আলোচনা করেছি। তারপর হচ্ছে অটো স্লুটারের ডাস্ট হাইপোথিসিস আছে। তো এই ধরনের অনেক থিওরি আছে। তো থিওরিতে আমরা যাচ্ছি না, মেজর মেজর পার্টগুলো আমরা জানার চেষ্টা করছি। তা হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত, তোমাদের যদি কোশ্চেন পড়ে যে কোন দুটি গ্যাসের সংকোচনের ফলে যে আমরা এই সৌরজগৎ দেখতে পেয়েছি, তাহলে তোমরা কি বলবে? হাইড্রোজেন এবং হিলিয়াম। দেখো স্পষ্ট করে লেখা আছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিতে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানো নক্ষত্রকে মহাকর্ষের কারণে পরমাণু পরমাণুতে ধাক্কা লেগে প্রচন্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবীর ও অন্যান্য গ্রহ বা উপগ্রহ। এই সব কিছু নিয়ে তৈরি হয় সৌরজগৎ বা সৌর পরিবার। দেখো এখানে দেখো একটা থিওরি আমরা মানে অন্তর্হিতভাবে রয়েছে, সেটা হচ্ছে গ্যাসিয়াস হাইপোথিসিস থিওরি, যেটা হচ্ছে কান্ট দিয়েছিল 1755 সালে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের, বা তোমরা নেবুলা হাইপোথিসিস থিওরি বলতে পারো, সেটাও এর সঙ্গে কিছুটা অ্যাড হয়ে আছে, যেটা হচ্ছে পিরিয়ডিক ল্যাপ্লাসের তৈরি, যেটা দিয়েছিল 1796 সালে। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। নেক্সট ইয়ার্সে চলে যাই, যে আমাদের এই ক্ষেত্রে দেখো এখানে গুরুত্বপূর্ণ জিনিস আছে কতগুলো। যে সূর্যের বাইরের দিকে উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। যে সূর্যের বিভিন্ন পার্ট আছে, এই বাইরের অংশের পার্টের কত টেম্পারেচার আছে? যেটা হচ্ছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই এই অংশটাকে আমরা কি বলি? করোনা। এই বাইরের পার্টটাকে আমরা কি বলি? করোনা। আর ভেতরের দিকে উষ্ণতা প্রায় কত আছে? 1.5 সিআর।
1.5 সিআর, কত 1.5 সিআর ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড। ক্যান ইউ ইমাজিন 6000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার? আমাদের পৃথিবীতে যদি 50 ডিগ্রি টেম্পারেচার উপরে উঠে যায় তাহলে আমাদের কি হয়, জীবন নাজেহাল হয়ে যায়। সেক্ষেত্রে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কোথায় আছে না সূর্যের আউটার মেমব্রেন, যেটাকে আমরা করোনা বলছি। এই করোনার তাপমাত্রা আমরা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড দেখতে পাচ্ছি, আর তার ভেতরের অংশের তাপমাত্রা কত দেখতে পাচ্ছি, 1.1 সিআর ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? এখানে স্পষ্ট করে লেখা আছে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় হচ্ছে পৃথিবী থেকে সূর্য। মানে সূর্যের থেকে পৃথিবী সূর্য থেকে, অ্যাকচুয়ালি পৃথিবী সূর্যের 13 লক্ষ গুণ বড়, আর 3 লক্ষ গুণ ভারী। তাহলে এত গুণ ভারী, এত সিস্টেম, আমরা সবকিছু বুঝতে পারছি কিভাবে, আমরা কিভাবে এই পুরো সিস্টেমটা চলছে, সবকিছু রয়েছে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি, সূর্যের মহাকর্ষ শক্তি, বিভিন্ন রকমের শক্তির মাধ্যমে। নেক্সট, সূর্য রশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। কত ভাগ এসে পৌঁছায়? সূর্য রশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, যেটা তাপমাত্রা আমাদের সহ্য করার বাইরে চলে যাচ্ছে। ভেবে নাও যে এই টেম্পারেচার দিন দিন বাড়তে থাকছে, সেই টেম্পারেচার যদি আমরা এর থেকেও আরো কিছু বেশি টেম্পারেচার চলে যায়, সেই ক্ষেত্রে কি আমাদের পুরো জীবজগৎ আদৌ টিকে থাকবে? না, টিকে থাকবে না। কারণ কি, আমাদের একটা কি আছে, সহ্য ক্ষমতা, যে এই সহ্য ক্ষমতার উপরে চলে গেলে আমরা সার্ভাইভ করতে পারবো না। ওকে, তো সূর্যের গায়ে এমন যেখানে উত্তাপ একটু কম, সেই জায়গাগুলোকে একটু কম উজ্জ্বল করা যায়। এই জায়গাগুলোকে নাম কি বলতো? এই জায়গাগুলোকে বলা হয় সানস্পট। কি বলা হয়? সানস্পট। আর এই সানস্পট একসাথে, কিন্তু সানস্পটটা, এই সানস্পটের টেম্পারেচার কত থাকে জানো? 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। কত? 1500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এই সানস্পটের যে মানে এই জায়গাগুলো কখনো কখনো একটা সাইক্লিক ওয়েতে আসে। ধরো না কোনো একটা জায়গায় সানস্পট হয়েছে, এই সানস্পটের জায়গাটা কি সারা জীবন ওই জায়গাতে সানস্পট হয়ে রয়ে যাবে? না, 11 বছর অন্তর অন্তর এই সানস্পটের জায়গা পরিবর্তন হয়। কি হয়? 11 বছর, সরি, 11 বছর পর পর, 11 বছর পর পর কি হচ্ছে, এই সানস্পটের সাইকেলটা চেঞ্জ হতে থাকে। বুঝতে পারলে? এখানে দেখো লেখা আছে প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়, তখন পৃথিবীর কৃত্রিম ভূগোল যোগাযোগ ব্যবস্থা গোলযোগ দেখা যায়। এই 11 বছর অন্তর অন্তর এই সোলার স্টর্মও আসতে থাকে। কত বছর অন্তর অন্তর? 11 বছর অন্তর অন্তর সোলার স্টর্ম বা সৌরঝড়ও আসতে থাকে। নেক্সট পার্টে আমরা চলে যাই। এই এই এর মধ্যে এইগুলি গুরুত্বপূর্ণ। সূর্যের মতো মাঝারি গ্রহ নক্ষত্রের আয়ু সাধারণত 1000 কোটি বছর। হ্যাঁ, কিছু জিনিস তোমাদের বুঝে নিতে পারবে যে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট চলে আসি, সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সবচেয়ে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক হলো সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে ওটা তারার মতো মোটেই মিটমিট করে না। আসলে ওটা হচ্ছে শুক্র গ্রহ। এই শুক্র গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোন সময় আকাশে কোনো দিকে দেখা যায় না। শুক্র গ্রহের মতো আরো 7টা গ্রহ আছে সূর্যের পরিবারে। দেখো, এরপরে আমরা চলে এলাম গ্রহ। এই সোলার সিস্টেমে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের এই যে গ্রহগুলো। এই গ্রহগুলোর আমাদের অংশগুলো আমাদের সম্পর্কে জানতে হবে যে কটা গ্রহ আছে। আমরা জানি 8টা গ্রহ আছে। সবচেয়ে কাছের গ্রহগুলো হচ্ছে সেগুলোকে আমরা কি গ্রহ বলি, দূরের গ্রহগুলোকে আমরা কি বলি। হ্যাঁ, তো এই এই সম্পর্কে আমাদের জানতে হবে। ধরো না, আমি বললাম যে সূর্যের কাছের গ্রহ, সেগুলো কি কি আছে? মার্স আছে, তারপরে কি আছে? মার্সের আগে মার্কারি আছে, ভেনাস আছে। না, আমরা যদি সিকোয়েন্সে চাই তাহলে সিকোয়েন্সিয়াল ভাবে যদি চাই, মার্কারি, ভেনাস, দেন কি আছে, আর্থ আছে, দেন মার্স আছে। এইগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা কোন ধরনের গ্রহ বলবো? এইগুলোকে আমরা রকি প্ল্যানেট বলবো। এগুলোকে আমরা কি বলবো? রকি প্ল্যানেট। এবং তার পরবর্তী অংশে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি কি না আছে, তারপর হচ্ছে জোভিয়ান আছে, তারপর হচ্ছে স্যাটার্ন আছে, ইউরেনাস আছে, নেপচুন আছে। এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা জোভিয়ান প্ল্যানেট বলবো। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাই এরপরে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে গ্রহের বৈশিষ্ট্য।
গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই, নক্ষত্রে আলো আলোকিত হয়। তাহলে আমাদের পৃথিবীও একটা গ্রহ, এই পৃথিবী গ্রহের নিশ্চয় নিজস্ব কোনো আলো নেই। সে কার আলোতে আলোকিত হয়? সেটা হচ্ছে সূর্যের আলো বা নক্ষত্রের আলোকে আলোকিত হয়। এরপরে সূর্য, আমাদের নক্ষত্রকে সূর্য। এরপর তোমরা যদি বলো যে এক্ষেত্রে যে চাঁদের কিভাবে আলো, চাঁদ কি? চাঁদ কিন্তু গ্রহ, চাঁদ গ্রহ না, চাঁদ উপগ্রহ। পৃথিবীর একটা উপগ্রহ হচ্ছে চাঁদ, যেটা আমরা স্বাভাবিকভাবে যেমন গ্রহ আলোয় আলোকিত হচ্ছে কার নক্ষত্রে, তেমনি উপগ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত হয়। নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে আমরা কি করছি? ঘুরতে থাকছি। সেটা গ্রহই বলো না কেন, সেটা গ্রহের সাথে সাথে জুড়ে থাকা উপগ্রহই বলো না কেন। তো এই সৌর পরিবারের ভেতর দিকে অন্তস্থ, যেটা আমরা এতক্ষণ আগে বললাম যে সেটাকে রকি প্ল্যানেট বলে, সেগুলো কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এগুলোকে বলবো অন্তস্থ গ্রহ। যেটা লেখা আছে দেখো এখানে স্পষ্ট করে লেখা আছে অন্তস্থ গ্রহ। এবং সৌর পরিবারের বাইরের দিকে বহিঃস্থ গ্রহ, সেগুলোকে আমরা এইমাত্র কি বললাম? জোভিয়ান। আর এগুলোকে কি বললাম? রকি প্ল্যানেট। এবং সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহ নিজের অক্ষের চারদিকে এবং সেই সঙ্গে সূর্যের চারদিকে ঘুরছে। শুক্র বাদে প্রত্যেকটি গ্রহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। শুক্র যে গ্রহ আছে শুক্র, সেই গ্রহটা শুধুমাত্র কোন দিকে প্রদক্ষিণ করে নিজের অক্ষের চারদিকে? সেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম। কিন্তু বাদ বাকি যেগুলো সেগুলো আছে সেগুলো হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখানে তোমাদের একটা স্টেটমেন্ট করে একটা কোশ্চেন চলে আসতেই পারে। ধরে নাও বলে দিল যে শুক্র গ্রহটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিজের অক্ষের চারদিকে আবর্তন করে। সেক্ষেত্রে স্টেটমেন্টটি ভুল না ঠিক সেটা তোমাদের খুঁজে অনেকগুলো স্টেটমেন্ট দিতে হবে। গ্রহের কিছু কিছু স্টেটমেন্ট দিতে হবে যে গ্রহের নিজস্ব আলো নেই ও উত্তাপ নেই, এই জিনিসগুলো বলে দিল। এই জিনিসগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। নেক্সট চলে আসি আমরা গ্রহের মধ্যে সবচেয়ে প্রথম গ্রহ, সেটা হচ্ছে মার্কারি। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে কি? সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে মার্কারি। তো মার্কারি, আমাদের মার্কারি কত কিলোমিটার দূরে আছে? 5.8 কোটি কিলোমিটার দূরে আছে। সেটা হচ্ছে সবচেয়ে কাছে। এবং এটার মানে রং কেমন? ধূসর। এই গ্রহের গায়ে প্রচুর গর্ত আছে। যে দিকটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা 430 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এটা দেখো 430 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রচুর পরিমাণে উষ্ণতা। সেই জন্য এখানে কি করতে হবে, মানে কি আসেনি? প্রাণের খোঁজ পাওয়া যায়নি। নেক্সট, এই আবর্তন কত, মানে নিজের অক্ষের চারদিকে আবর্তন করতে বা রোটেশন করতে কত সময় লাগে? সেটা হচ্ছে 58 দিন 17 ঘন্টা। কোনো কোনো বইয়ের ক্ষেত্রে এই এই যে জিনিসগুলো দেওয়া আছে না, এই 58 দিন 17 ঘন্টা, এইগুলো কোনো কোনো বইয়ের ক্ষেত্রে মানে বিভিন্ন বই বিভিন্ন রকমের দেওয়া থাকে। ঠিক আছে? এবং তোমাদের ক্ষেত্রে সেটা যখন আমি জিনিসগুলো আমরা এই পড়ি যে মার্কারি প্রদক্ষিণ আবর্তন করতে কতদিন সময় লাগছে, 58 দিন বা কি বলবো 58 দিন লাগছে। ঠিক আছে? এবং সেটা কতটা কারেক্ট সেটা আমাদের কি কোন বইটা ফলো করছি না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যে বইগুলো ফলো করছি। তো এইখানে যে বইয়ে আলোচনা করা আছে সেটা রেফারেন্স হিসাবে তুমি পরীক্ষার সময় যদি মানে কোশ্চেন কেটে দেওয়া হয়, সেক্ষেত্রে রেফারেন্স হিসাবে তুমি এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বুক তোমাদের দেখাতে পারবে। সেক্ষেত্রে তোমার নাম্বার দিতে বাধ্য হবে। নেক্সট, পরিক্রমণ কত দিনে করছে? 58 দিনে। তাহলে পরিক্রমণ করতে সময় লাগছে মাত্র 88 দিন। সরি, আমি ওটা আবর্তন রোটেশনের ক্ষেত্রে কি বললাম? রোটেশন কত দিনে করছে? 58 ডেজ। আর রিভলিউশন করছে কত দিনে? রিভলিউশন করছে কত দিনে? 88 ডেজ। নেক্সট, ভেনাস পৃথিবীর সবচেয়ে কাছের এই গ্রহটি পৃথিবীর প্রায় সমান মাপের হয়, তাই একে টুইন্স বলে। আমাদের পৃথিবীর টুইন্স, যেমন মানে জড়ুয়া ভাই আর কি, তার টাইপের। সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে 10.7 কোটি কিলোমিটার। আবর্তন হচ্ছে 243 দিন, পরিক্রমণ 225 দিন। দেখো যে জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে সেটা হচ্ছে আবর্তন ও পরিক্রমণ। দূরত্বটা অতটা মেনটেন মানে ফ্যাক্ট করছে না, মানে এই জিনিসগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আবর্তন পরিক্রমণ এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। উষ্ণতাটাও অতটা ইম্পর্টেন্ট না। তবে এখানে দেখতে হবে যে আমরা শুক্রটা এত বেশি উষ্ণতা কেন? এই 465 যে মানে টেম্পারেচার, 465 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এত উষ্ণতা হওয়ার পিছনে কারণ হচ্ছে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডের আছে। আমাদের শুক্র গ্রহের মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আছে, তাই একটু খুবই কি উষ্ণ। নেক্সট,
নেক্সট হচ্ছে সবচেয়ে আমাদের প্রাণীর জায়গা যেখানে আমরা বসবাস করছি, সেটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবী সূর্য থেকে আমরা গড়ে কত কিলোমিটার দূরে আছি? 15 কোটি কিলোমিটার দূরে আছি। এটা সেই সেই অ্যাপিহিলিয়ান পেরিহিলিয়ানের ব্যাপার আছে, সেই জিনিসগুলো আমরা পরে জানবো। এই অ্যাপিহিলিয়ান পেরিহিলিয়ানের মানে দূরত্ব অনুযায়ী মানে চেঞ্জ হতে থাকে। যে ধরো 4th জুলাই কি হয়, সূর্য সবচেয়ে দূরে থাকে, আর আর 3rd জানুয়ারি সেক্ষেত্রে আমরা কি বলবো, সেটা সবচেয়ে কাছে থাকে। এবং কাছে থাকার অবস্থায় কত কিলোমিটার দূরে থাকে, কত কোটি কিলোমিটার, 14.96 কোটি কিলোমিটার দূরে থাকে। দূরে থাকা অবস্থায় 15.02 কোটি কিলোমিটার দূরে থাকে। যে এই দুটোকে মিক্স আপ করে একটা গড় দূরত্ব মানে করা হয়, সেটা হচ্ছে 15 কোটি। এবং গড় টেম্পারেচার আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণীর অস্তিত্ব আছে, মানে আমরা এতটাই সৌভাগ্য যে আমরা এমন একটা দূরত্বতে ও মানে আছি, সেই দূরত্বতে টেম্পারেচার ঠিকঠাক টেম্পারেচার থাকা দরকার, যতটুকু আমার ততটুকু টেম্পারেচার আছে, সেটা আমাদের প্রাণীর জন্য খুবই অ্যাপ্লিকেবল। নেক্সট, আবর্তন কত, রোটেশন কতক্ষণে করছে পৃথিবী? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এটাকে আমরা রাউন্ড ফিগার করে 24 ঘন্টা বানিয়ে নিই। আর পরিক্রমণ কত দিনে করছে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এক্ষেত্রে ধরলাম কোশ্চেনটা এইরকম পড়ে গেল যে পৃথিবী পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। যদি এই স্টেটমেন্টটা পড়ে, ইটস ওকে। যদি বলে দেয় যে 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, সেক্ষেত্রে কি হবে? স্টেটমেন্ট কারেক্ট নয়, ইনকারেক্ট। এরপরে এক্ষেত্রে স্টেটমেন্ট অনেক সময় এরকম দিতে পারে 365 দিন নয়, না বলে 366 দিন। তাহলে আমরা রাউন্ড ফিগারে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডকে কি করে দিচ্ছি, এটা 6 ঘন্টা করে দিচ্ছি। এটা 365 দিন বা 365 দিন 366 দিন কখন হবে? লিপ ইয়ার অন্তত, অর্থাৎ 4 বছর অন্তর অন্তর কি হবে? লিপ ইয়ার হবে। সেই লিপ ইয়ারের দিনে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এটাকে সাম আপ করে যদি 6 ঘন্টাতে কনভার্ট করা হয়, এবং 4 বছর অন্তর 6 × 4 = 24, একটা 24 ঘন্টা পুরো দিন রাত্রি মিলে একটা হচ্ছে কি আমাদের একটা দিন এক্সট্রা হচ্ছে, যেটা হচ্ছে 366 দিন। নেক্সট পার্টে আমরা একে নীল গ্রহ বলে, মহাকাশ থেকে একে নীল রঙে দেখতে পাওয়া হয় বলে একে নীল গ্রহ বলে। ওকে, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে মার্স বা মঙ্গল। সূর্য থেকে দূরত্ব হচ্ছে 22.8 কোটি কিলোমিটার। মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড আছে, সেই জন্যই তো এটা লাল। লোহার পরিমাণ বেশি থাকার কারণে এটা লাল গ্রহ বলা হয়। তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো, তাই প্রাণের খোঁজ চলছে। তবে জানা গেছে এই গ্রহে একসময় জল ছিল। এর আবর্তন করতে কত সময় লাগছে? প্রায় ধরে না পৃথিবীর মতনই লাগছে, সেটা হচ্ছে 24 ঘন্টা 37 মিনিট। কিন্তু পরিক্রমণ করতে, রেভলিউশন করতে আমাদের পৃথিবীর থেকে অনেক বেশি সময় লাগাচ্ছে, যেটা হচ্ছে 600 কত 687 দিন। নেক্সট হচ্ছে বৃহস্পতি, সবচেয়ে বড় গ্রহ, মাধ্যাকর্ষণ সবথেকে বেশি, সূর্য থেকে দূরত্ব 77.8 কোটি কিলোমিটার। এই মানে এই যে আমাদের কি বলবো বৃহস্পতি রয়েছে, এই বৃহস্পতি থাকার এবং মার্স, এই দুটো গ্রহ থাকে বলে আমাদের পৃথিবীতে অনেক অ্যাস্ট্রয়েড আসতে পারে না। কারণ কি, এদের বৃহস্পতি মাধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি যে এর আশেপাশে যে সমস্ত অ্যাস্ট্রয়েড রয়েছে সেগুলো ক্রমশ নিজের দিকে আকর্ষণ করে নেয়। ফলে আমরা একটা সেফ জোনে রয়েছি সেটুকু আমরা বলতে পারি। কারণ কি, সেটার একমাত্র কারণ হচ্ছে জুপিটার, যেটাকে আমরা বৃহস্পতি বলছি। তার এর হাই ভ্যাকুয়াম ক্যাপাসিটি রয়েছে, মানে মাধ্যাকর্ষণ এত বেশি টানছে এর মধ্যে দিয়ে, এর ভেতরের ক্রমশ অ্যাস্ট্রয়েড গুলো ঢুকে যায়। সূর্য থেকে দূরত্ব আমি বলে দিচ্ছি, তাপমাত্রা কত? 150 ডিগ্রি সেন্টিগ্রেড -150 ডিগ্রি সেন্টিগ্রেড। আবর্তন করতে কত সময় লাগছে? 9 ঘন্টা 50 মিনিট। কত? 9 ঘন্টা 50 মিনিট মাত্র। পরিক্রমণ করতে কতক্ষণ সময় লাগছে? 12 বছর। এই 12 বছরকে বেস করে আমরা প্রয়াগরাজ, মানে যেটা হচ্ছে আমাদের ইউপির অবস্থান করছে প্রয়াগরাজ, যেটা সঙ্গম, সেখানে কি হয়, সঙ্গমে আমরা দেখতে পাই কুম্ভ মেলা বসে প্রতি 12 বছর অন্তর অন্তর। সেটা কাকে দেখে পরে করা হয়? বৃহস্পতির অবস্থানকে আমরা দেখে পরে আমরা কি করি? কুম্ভ মেলাটা করি। নেক্সট হচ্ছে স্যাটার্ন। স্যাটার্নের দূরত্ব কত সূর্য থেকে? 142.7 কোটি কিলোমিটার। নেক্সট,
তাপমাত্রা কত 148°C। আবর্তন করতে কত সময় লাগছে 10 ঘন্টা, এবং পরিক্রমণ করতে 29 ঘন্টা 6 মাস। ঘনত্ব জলের থেকে কম, ধূলিকণা বড় পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল সাতটা বলয় আছে। যে রিং আছে সেটা কার রিং আছে? শনির রিং আছে। এই স্যাটার্নের কি একটা আছে রিং, যেটাকে আমরা বলয়ের আকারে করে, সেটার মধ্যে কি আছে? ধূলিকণা আছে, বড় পাথরের টুকরো দিয়ে এই উজ্জ্বল সাতটা বলয় আছে। কটা রিং আছে এখানে? মনে রাখতে হবে যে সাতটা বলয়। যদি আমাদের কোশ্চেন পড়ে যে শনির বলয়ের সংখ্যা কত, সাতটা, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমাদের একটা সিকোয়েন্সও আসতে পারে। কিরকম সিকোয়েন্স? বলে দিল যে আহ, পৃথিবী, মঙ্গল, শনি এবং আহ, ইউরেনাস, এই এদের মধ্যে কমা মানে আহ, কম সময় থেকে বেশি সময় লাগায় এমন আবর্তন, মানে যা আবর্তনের যে সময়টা লাগছে, কার কম সময় লাগছে কার বেশি সময় লাগছে, সেরকম একটা তোমাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলতে পারবে। ধরে নাও বৃহস্পতি সবচেয়ে কম আবর্তন করতে সময় লাগে, নেক্সট তার থেকে তারপরে কার আবর্তন করতে সময় লাগে? তারপরে শনি, তারপরে কার লাগে? ইউরেনাস। এইভাবে যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সাজানোর ক্ষেত্রেও তোমাদের কিন্তু পড়তে পারে। ধরো সবচেয়ে বেশি কম সময় লাগে কার? 9 ঘন্টা 50 মিনিট জুপিটারে। তারপরে একটু বেশি কম লাগে কার? 10 ঘন্টা। কার? না স্যাটার্নে। তার থেকে কার? ইউরেনাসে। ইউরেনাসে আবার পরিক্রমণ করতে বেশি সময় লাগে 84। তারপর কার? নেপচুন। নেপচুনে কত? 164 বছর। তারপর 164, কোনো বই 165 বছর। পরিক্রমণের ক্ষেত্রেও অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার দিতে পারে, আর রোটেশনের ক্ষেত্রেও অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দিতে পারে। তাহলে তোমাদের যেটা মনে রাখতে হবে যে রোটেশন কত দিনে হচ্ছে আর রেভলিউশন কত দিনে হচ্ছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। রোটেশন কার বেশি, সবচেয়ে বেশি সময় লাগছে, আর রেভলিউশন কার সবচেয়ে বেশি সময় লাগছে। রোটেশন সবচেয়ে কার কম লাগছে, রেভলিউশন সবচেয়ে কার কম লাগছে, এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ডোয়ার্ফ প্ল্যানেট। এই ডোয়ার্ফ প্ল্যানেট বলতে কি বুঝি? একসময় প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ হিসেবে ধরা হতো, কিন্তু কি হয়েছে, 2006 সালে কিছু জ্যোতির্বিজ্ঞানী বলেছে যে প্লুটো বামন গ্রহ। কারণ কি? যে নিজস্ব যে কক্ষপথ আছে সেই কক্ষপথকে সে কিন্তু ফলো করে না। সেই ফলো না করার কারণে কখনো কখনো দিক ভ্রষ্ট হয়ে যায়। তাই কিছু কিছু মানে আর কি কিছু রুলস আছে, মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের কিছু রুলস আছে। সেই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের রুলস অনুযায়ী প্লুটো তার সেই রুলকে ফলো করছে না, তাই রুলকে না ফলো করার জন্য আমরা ওকে কি বলে দিয়েছি? বামন গ্রহ বা ড্রাফট প্ল্যানেট হিসাবে আমরা ঘোষণা করে দিয়েছি। নেক্সট, বিভিন্ন রকমের উপগ্রহ আছে। এই উপগ্রহের সংখ্যা নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। আমাদের চাঁদ একটা উপগ্রহ, আমাদের পৃথিবীর। এই চাঁদের প্রায় কি বলবো, এর পরিক্রমণ, মানে যে সূর্যের চারদিকে ঘোরা আহ, এবং নিচের অক্ষের চারদিকে ঘোরা প্রায় একই সময় হতে থাকে। মানে সেই জন্য কি হয়, আমরা পৃথিবীর থেকে চাঁদকে একটা দিকেই দেখতে থাকি। মানে এর ফেস, চাঁদ পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে আছে? প্রায় 3,84,000 কিলোমিটার দূরে আছে। এই 3,84,000 কিলোমিটার দূরে আছে। আর এই জন্য এখানে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনামূলক ভাবে 1/6 ভাগ কম। তাহলে আমরা এখানে যে আমরা কি বলবো, যদি 6 ফুট লাফাই, ওইখানে কত ফুট লাফাতে পারবো? তাহলে আমরা 6 6 36 ফুট লাফাতে পারবো। মানে এই জিনিসটা ব্যাপারটা আছে, যেহেতু মাধ্যাকর্ষণ শক্তি কম আছে, তাই আমাদেরকে ধরে রাখার প্রবণতাটা কম রয়েছে। নেক্সট, এই যে আমি এখন এই ঘটনাটা বললাম যে চাঁদ তার আবর্তন, মানে নিজের অক্ষের চারদিকে আবর্তন করতে আর পরিক্রমণ সূর্যের চারদিকে ঘুরতে শেষ করে প্রায় একই সময়, যেটা হচ্ছে 27 দিন 8 ঘন্টা। তাই পৃথিবী থেকে আমরা চাঁদের একটা অংশ দেখতে পাই, সেটা হচ্ছে সেই জন্য আমরা একটা অংশ দেখতে পাই। নেক্সট হচ্ছে এই গ্রহ উপগ্রহের সংখ্যা। এই গ্রহ উপগ্রহের সংখ্যা নিয়ে অনেক ব্যাপার স্যাপার আছে। আমরা জানবো যে কোনো কোনো বইয়ে যে উপগ্রহ কত আছে সে সমস্ত দেখে নেব। প্রথম কথা হচ্ছে আহ, এখানে যে গ্রহ উপগ্রহ রয়েছে না, যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোকে তোমরা কি করবে? তোমাদের ফার্স্ট কাজ হলো এই জিনিসগুলোকে তোমাদেরকে গুগল করে নেওয়া, যে রাইট নাও উপগ্রহের সংখ্যা কত আছে। পৃথিবীর তো একটাই আছে, মঙ্গলে কটা আছে? দুটোই আছে। মঙ্গলের, আমাদের গ্রহের সংখ্যা মানে উপগ্রহের সংখ্যা কটা আছে? দুটোই আছে। এরপর তোমাদের আহ, এই এই জিনিসগুলো, মানে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলো না তোমাদের কি করতে হবে? তোমাদের
গুগল করে আমাকে কমেন্ট সেকশনে এগুলোকে জানাবে, যাতে করে আমি যেগুলো ঠিক আছে সেগুলোকে আমি লাভ রেট দিতে পারি। ওকে, নেক্সট আমরা আসবো গ্রহপুঞ্জ বা অ্যাস্ট্রয়েড। গ্রহের মতনই খুব ছোট ছোট জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পাক খায়, এদের একসঙ্গে কি বলা হয়? গ্রহাণুপুঞ্জ। গ্রহের মতনই কিন্তু ছোট ছোট, মানে যদি গ্রহেরই একটা পার্ট নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পাক খায়, এদের একসঙ্গে কি বলবো? অ্যাস্ট্রয়েড বলবো। ওকে, এই দেখো এই জিনিসগুলো যে হ্যালির ধূমকেতু এসেছিল, কত সালে এসেছে? 1986 সালে আকাশে দেখা গিয়েছিল। কত বছর পরে আবার আসে? 76। এখানে মেনশন করে দেওয়া আছে, সব বইয়ের পুরো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেওয়া আছে। 76 কত সালে এসেছিল? 1986। তারপর থেকে আমরা দেখতে পাইনি। এটাকে কি বলবো? ধূমকেতু, যেটা আমরা ইংরেজিতে কমেট বলি। ঝাঁটার মতন লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক, সেটাকে কি বলবো আমরা? কমেট। নেক্সট হচ্ছে উল্কা। মেঘহীন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে থাকে, দেখা যায়, একে বলা হচ্ছে তারা খসা। এটাকে আমরা কি অনেক সময় কি বলে থাকি? মানে তারা খসাটাকে উল্কাপাত বলে থাকি, আসলে এটা হচ্ছে উল্কাপাত। ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো মহাকাশে ছড়িয়ে থাকে, পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে এসে পড়লে প্রচন্ড বেগে ছুটে আসতে দেখা যায়। মানে এই যে মিটিওর গুলো, এই মিটিওর গুলো রাতের আকাশে আমরা যখন যখন খসে পড়ে, তখন যদি আমরা রাতে আকাশে কখনো কখনো যদি আমরা লক্ষ্য করি, দেখবে যে হঠাৎ করে তারা খসে পড়ছে। অ্যাকচুয়ালি তারা খসা না, তারা যেগুলো নষ্ট হবে সেগুলো তারা গুলো কোথায় যাবে? একটা যে সুপার ডেনসিটি জায়গা আছে, সেটাকে আমরা ব্ল্যাক হোল বলবো, কারণ কি এখানকার ডেনসিটি প্রচুর পরিমাণে। তাই এখানে আলোটা পর্যন্ত আলোগুলো সেখানে কি হয়? এন্ট্রি করে। তাই যে এক্ষেত্রে তারা খসা নয়, সেটা হচ্ছে উল্কা খসে পড়াটাকে হচ্ছে আমরা বলবো এটা, তারা খসা ইন জেনারেলি আমরা বলে থাকি, এটা উল্কা খসা বলবো। অনেক সময় মাঝে মাঝে বড় বড় উল্কার কিছু অংশ পৃথিবীর বুকে আছড়ে পড়ে। কখনো কখনো উল্কা বৃষ্টি লক্ষ্য করা যায়, আমরা দেখতে পাই যখন খুবই একসাথে উল্কা খসতে থাকে, সেগুলো উল্কা বৃষ্টি হিসাবে আমরা বলে থাকি। তো এই হলো আজকের ক্লাসের অংশ। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তবে এই ক্ষেত্রে তোমাদের জানতে হবে যে কিছু কিছু জিনিস আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখতে হবে, সেটা হচ্ছে এখানে লেখা আছে সেরেস হলো সৌরজগতের বৃহত্তম গ্রহাণু। যদি তোমাদেরকে বলে দেয় যে সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহাণুর নাম কি, মানে অ্যাস্ট্রয়েডের নাম কি, সেটা হচ্ছে সেরেস। এই ছোট ছোট ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে নোট ডাউন করতে হবে, সেগুলো লিখতে হবে। এই বইটাকে পুরো যে পজ করে করে, ধরুন যদি এখানটা আমি দেখছি, এখানটা পজ করে পরে জিনিসটাকে দেখবে। তো আমি যেগুলো বলছি সেগুলো শুনবে। আমি কিছু কিছু এর মধ্যে বলেছি, যেমন উৎসা মেজর, ক্যানিস, তারপর হচ্ছে ক্যানিস মেজর, তারপর হচ্ছে দ্য বুল, যেটাকে বলবো আমরা কি যেন, কি বলবো যে আহ, মনে পড়ছে না, ওটা হচ্ছে টরাস। এই জিনিসগুলো তোমাদের আমাদের দেখতে হবে। হ্যাঁ, কিছু জিনিস আমি বলেছি এই যে যে জিনিসগুলো আমি বলেছি সেগুলোকে তোমাদের খেয়াল রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস তোমাদের জানতে হবে, সেগুলো হচ্ছে পরবর্তী ক্লাসে আরো বলে দেওয়া হবে। তো আজকের মতন এইটুকুনি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। নমস্কার।